বউ, আমার এখনো ঘুম ভাঙেনি, শুয়ে থাকো। বাক্যটি কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই তরুণীর গালদয় লজ্জায় রক্তিম হয়ে উঠল। ঘাপটি মেরে নিজের কোমল মুখশ্রী গুজে ফেলল স্বামীর বুকে। অরণ্য চোখ বন্ধ করেই অধরে এক অলক্ষিত হাসির রেখা ফুটিয়ে তুলল। বেশ অনেকখানি সময় পর মহুয়া নিজের মুখ তুলল, কোমল দৃষ্টিতে তাকালো অরণ্যের মুখ পানে, আর ফিসফিস করে বলে উঠল, আপনাকে এত সুদর্শন হতে কে বলেছে? একবার তাকালে যে চোখ ফেরানো মুশকিল হয়ে যায় ব্রিটিশ মশাই। তো তাকিয়ে থাকো, আমি তো তোমায় বাধা দিচ্ছি না, বোঝেন? তরুণী চমকে উঠল। তার কৃষ্ণবর্ণের অক্ষিদ্বয় প্রসারিত হয়ে গেল। লোকটা এখনো জেগে আছে, অথচ এমন ভঙ্গিতে শুয়ে আছে যেন মনে হচ্ছে গভীর ঘুমের জগতে হারিয়ে গেছে। মহুয়া অরণ্যের হাতের বাঁধন ছাড়িয়ে উঠে বসল। এতে বিরক্ত হলো অরণ্য। একটু বউকে কাছে পেয়েছিল, কিন্তু তরুণীর তাও সইল না। অরণ্য নিজের চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তরুণীর পানে, আর নির্বিকার স্বরে প্রশ্ন ছুড়ে বসল। উঠলে কেন? মহুয়ার নিজের লম্বা ঘন কালো কেশ পেঁচিয়ে খোপা বাঁধতে বাঁধতে ব্যস্ত স্বরে বলল, অনেক বেলা হয়েছে, আর কতক্ষণ শুয়ে থাকবো? যতক্ষণ আমার ইচ্ছে হবে। অরণ্য সোজাসাপটার জবাবে মহুয়া ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর মলিন স্বরে বলল, এটা চৌধুরী বাড়ি নয়। এখানে বেশি বেলা করে ঘুম থেকে উঠলে মায়ের কটু কথা শোনা লাগবে। তুমি রাশেদা বেগমকে ভয় পাও? ছি ছি, নাম ধরে বলছেন কেন? উনি আপনার শাশুড়ি হয়। অরণ্য নিজের চোখ ঘুরালো আর শীতল কণ্ঠে বলল, যে আমার বউয়ের সাথে খারাপ ব্যাপার করে, গায়ে হাত তুলে, সে আবার কেমন শাশুড়ি? এর থেকে তো শাশুড়ি না থাকে ভালো। কথাটা বলতে বলতে অরণ্য মহুয়ার গাল স্পর্শ করল। রাশেদা বেগম গতকাল ওকে যেই গালে চর মেরেছিল সেই গালে আলতো করে হাত বুলিয়ে দিল অরণ্য, আর দাঁতে দাঁত চেপে বলল, তোমার গায়ে হাত তোলার মাসুল তো ওনাকে দিতেই হবে। কি করবেন আপনি? অরণ্য শব্দহীন হাসল, শোয়া থেকে উঠে বসলো, গা ছাড়া ভাব নিয়ে বলল, সেটা সময় হলে দেখতে পারবে মিসেস চৌধুরী। অরণ্য ফ্রেশ হয়ে নিচতলায় বসার ঘরে এলো। ঘর জুড়ে অলস পরিবেশ বিরাজ করছে। রাশেদা বেগম সোফায় আলসেমে হেলান দিয়ে বসে আছেন, আর যারা ফোনে ডুবে আছে, যেন আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। রান্নাঘর থেকে ভেসে আসছে বাসনের টুংটাং শব্দ। সেখানে মহুয়া একাই রান্নায় ব্যস্ত, ক্লান্ত শরীর নিয়েও নিঃশব্দে কাজ করে যাচ্ছে ও। দৃশ্যটা দেখে অরণ্যের মুখ বিরক্তি আর ক্রোধে কঠিন হয়ে উঠল। তার স্ত্রী রান্নাঘরে কাজ করছে, আর এরা মা মেয়ে নিশ্চিন্তে বসে আছে। ব্যাপারটা একদমই সহ্য হলো না তার। চোয়াল শক্ত করে সে এগিয়ে গিয়ে এক পাশের সিঙ্গেল সোফায় গম্ভীর মুখে বসে পড়ল। তারপর বেশ গম্ভীর স্বরে যারাকে উদ্দেশ্য করে হুকুম ছাড়ল, যারা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রাশেদা বেগম আর যারা উভয়ই চমকে উঠল, হকচকিত দৃষ্টিতে তাকালো অরণ্যের পানে। তাদের অমন দৃষ্টিতে অরণ্যের কোনো ভ্রুক্ষেপ হলো না। সে শান্ত ভঙ্গিতেই নিজ স্থানে বসে আছে। রাশেদা বেগম নিজেকে ধাতস্থ করে হাঁক ছাড়লেন, মেহু, অরণ্য বাবার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। মহুয়া রান্নাঘর থেকে কোনো উত্তর দিতে যাবে তার পূর্বেই অরণ্য আগের মতোই গম্ভীর কণ্ঠে বেশ জোরেই বলল, আমি যারাকে পানি আনতে বলেছি শাশুড়ি মা। কিন্তু কি হলো যারা, বসে আছো কেন? পানি নিয়ে আসো। বড়রা কোনো আদেশ দিলে সেটা মানতে হয়, জানো না? অরণ্যের গম্ভীর কণ্ঠে যারা কিঞ্চিত কেঁপে উঠল। একটা শুকনো ঢোক গিলে মায়ের বাণে তাকালো। আজ পর্যন্ত কেউ তাকে কোনো কাজ করার জন্য এমন হুকুম করেনি, সেখানে অরণ্য কিনা তাকে পানি দিতে বলছে। অরণ্য বড় ঘরের ছেলে, তার উপর যেমনই হোক সৎ মেয়ের স্বামী। এখন তাকে কিছু বলার মানেই নিজের পায়ে কুড়াল মারা। তাই মহিলা চোখের ইশারায় নিজের আদরের মেয়েকে পানি দিতে বললেন। ওইদিকে রান্নাঘর থেকে সবকিছু মহুয়া নিশ্চুপ ভঙ্গিতে লক্ষ্য করছে। সে মনে মনে না হেসে পারল না। আজ পর্যন্ত যে যারা নিজের জন্য এক গ্লাস পানি ঢেলে খায়নি, আজ কিনা সেই যারা তার দুলাভাইকে পানি ঢেলে দিতে বাধ্য হচ্ছে। এটা যেন এক আশ্চর্য ঘটনা বটে। যারা গিয়ে অরণ্যের সামনে পানি ভর্তি গ্লাস ধরল, তা দেখে অরণ্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ধরে দাঁড়িয়ে আছো কেন? টেবিলে রাখো, আমি সময় হলে খাবো। যারার রাগে ইচ্ছা করছে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো করে দিতে, কিন্তু সেই উপায়ও নেই।
তাই চুপচাপ গ্লাসটা টেবিলে রাখলো। রেখেই একটা শান্তির শ্বাস ছাড়ল। তখনই তার আর রাশেদা বেগমের কর্ণকোটে ভেসে এলো অরণ্যের হুকুম। শাশুড়ি মা, এবার আপনি আর যারা গিয়ে ঝটপট সকালে খাবার তৈরি করে ফেলেন তো। মা মেয়ে দুজনেই তাজ্জব বনে গেল। কি বলে এই ছেলে, ওরা রান্না বান্না করবে? রাশেদা বেগম তাও যা রান্না করতে পারেন, কিন্তু যারা, সে এই জীবনে রান্নাঘরে পা রাখেনি বললেই চলে। সেই মেয়ে কিনা রান্না করতে যাবে। রাশেদা বেগমের এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে, কিন্তু মুখ ফুটে তা বলতে পারছে না। অরণ্য পুনরায় একই কণ্ঠে বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন যে? যান, গিয়ে নাস্তা বানান। বেলা হয়ে যাচ্ছে তো শাশুড়ি মা। বাড়ির জামাই কি বুঝি না খেয়ে রাখবেন? যান যান, নাস্তা বানান। আর শাশুড়ি আর শালিকার হাতের নাস্তা খাবো। আর হ্যাঁ, আমার বউটাকে আমার কাছে পাঠিয়ে দেবেন, কেমন? রাশেদা বেগম নিজের রাগকে সংযত করে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, জি অবশ্যই। বেশ অনেকক্ষণ ধরে মহুয়া অরণ্যের পাশে চুপটি করে বসে আছে আর বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে বিচলিত দৃষ্টিতে। কয়েকবার যেতেও চেয়েছিল, কিন্তু অরণ্য তাকে চোখ রাঙিয়ে নিজের পাশে বসিয়ে রেখেছে। মহুয়াকে হাঁসফাঁস করতে দেখে অরণ্য নিজের ফোন টেবিলের উপরে রেখে নিজের সম্পূর্ণ মনোযোগ স্থির করলো মহুয়ার নীড়ে। তরুণীর চিন্তিত মুখ পানে তাকিয়ে স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে, এত চিন্তিত হচ্ছে কেন? ওখানে ওরা কি করছে কে জানে, নাস্তা বানাতে পাঠিয়েছে, নিশ্চয়ই তাই করছে। কিন্তু বোন তো রান্না করতে পারে না। মাও এইসব রান্না বান্নার কাজ বহু আগে ছেড়ে দিয়েছে। আগে আমি রান্না করতাম, আর এখন কাজের বুয়া এসে করে দিয়ে যায়। সেটা আমার দেখার বিষয় না। আপনি এত পাষাণ কেন? বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো তরুণী। তা দেখে অরণ্যের অধর কোণে তীক্ষ্ণ হাসির রেখা ফুটে উঠল। মহুয়াকে নিজের দিকে ঘুরিয়ে ওর গালে টুপ করে একটা চুমু খেলো আর বলল, ওরা যে এত বছর ধরে তুমি অত্যাচার করেছে, তাকে কি বলবে? ভালোবাসা? অরণ্যের প্রশ্নে তরুণীর মুখখানি মলিনতায় মুড়িয়ে উঠল। নিজের মাথা নুয়ে ফেলল সে। অরণ্য ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তুমি সকলের প্রতি সদয় হতে পারো মহুয়া, কিন্তু এই শহরের অরণ্য চৌধুরী যার তার প্রতি সদয় আচরণ দেখায় না। কি করতে চাইছেন আপনি? ঝটপট প্রশ্ন ছুড়ল তরুণী। অরণ্য সহসাই স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, শাস্তি দিতে চাই, ওদেরকে ওদের কর্মফল ভোগ করতে হবে, আর এক্ষেত্রে তুমি হবে আটকাতে পারবে না। কিচেনের চতুরাকৃতির জানালা দিয়ে রৌদ্রের ঝলক এসে পড়ছে মেঝে জুড়ে। উজ্জ্বল আলোয় রেখাগুলো নিস্তেজ পরিবেশটাকে আরো অস্থিরকর করে তুলছে। রান্নাঘরের মাঝখানে রাশেদা বেগম আর যারা, মা মেয়ে দুজনেই কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে। কি রান্না করবে, কি নাস্তা প্রস্তুত করবে, কোনো কিছুই তাদের মস্তিষ্কে উদয় হচ্ছে না। অরণ্যকে গিয়ে কিছু বলবে সেই সাহসও পাচ্ছে না তারা। ছেলেটার কণ্ঠের কঠোরতা আর তীক্ষ্ণ আচরণ দুজনের মনেই ভীতি সঞ্চার করেছে। মা মেয়ে কেবল পরস্পরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর রাশেদা বেগম বলে উঠলেন, চল মা রুটি আর আলু ভাজি করি। না আম্মু, বাইরে থেকে কিছু অর্ডার করি, চলো। রাশেদা বেগম মেয়ের মাথায় একটা চাটি মারলেন আর বললেন, রান্না করতে পাঠিয়েছে আমাদের, অর্ডার করে আনতে গেলে ওরা তো দেখে ফেলবে। তুমি ওদের এত ভয় পাচ্ছ কেন আম্মু? রাশেদা বেগম বিষাদের মুখে বাঁকিয়ে বললেন, ওই মেহুকে কে ভয় পায়? আমার তো ওই অরণ্যকে নিয়ে ভয়। ও ছেলে যা রাগী, মেহু হয়তো এখনো ওকে আমাদের ওর সাথে করা খারাপ আচরণের কথা বলেনি, না হলে এক্ষুনি রণক্ষেত্র বেঁধে যেত। সে না হয় বুঝলাম, কিন্তু আমি তো কিছুই রান্না করতে পারি না আম্মু। আমার হয়েছে যত জ্বালা। আয় চেষ্টা কর, তুই রুটি বানা আর আমি আলু ভাজি করছি। অতঃপর মা মেয়ে লেগে পড়ল নাস্তা বানাতে। অন্যদিকে বসার ঘরে মৃদু আলোক ছটায় সোফায় বসে আছে অরণ্য। তার সামনে নীরব হয়ে বসে আছে মহুয়া। মেয়েটার দীর্ঘ ঘন পল্লবে কেশ রাশি পিঠ বেয়ে নেমে এসেছে কোমর অবধি। অরণ্য ধীরস্থির ভঙ্গিতে সেই চুল বিনুনি করে দিচ্ছে। গম্ভীর পুরুষের খড়খড়ে আঙ্গুলের আশ্চর্য রকমের কোমল হয়ে উঠছে আজ। যেন সামান্য অসাবধান হলেই তার কাজল কন্যা কষ্ট পাবে। এই ছোট ছোট যত্নগুলো করতে অরণ্যের ভীষণ ভালো লাগে। মনের মাঝে এক অন্যরকম প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে। মনে হচ্ছে বহুদিন ধরে অবহেলায় আর অনাদরে শুকিয়ে থাকা একটা কোমল প্রাণকে সে ধীরে ধীরে স্নেহের স্পর্শে
উজ্জাবিত করছে। মহুয়া নিশ্চুপ হয়ে বসে আছে। মাঝে মাঝে তার নরম কেশগুলো অরণ্যের আঙ্গুলে জড়িয়ে যাচ্ছে। অরণ্য ধৈর্য নিয়ে সেগুলো সরিয়ে আবার বিনুনিতে গেঁথে দিচ্ছে। তার দৃষ্টি নিবদ্ধ শুধু মেয়েটার উপর। এই মুহূর্তে পৃথিবীর আর কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। অরণ্য জানে মহুয়া জীবনে খুব বেশি আদর পায়নি, তাই এই ছোট ছোট যত্নগুলো দ্বারা মেয়েটার মনের শূন্যতা একটু লাঘব করার চেষ্টা করছে। বিনুনির শেষ প্রান্তটা আলতো করে বেঁধে দিয়ে অরণ্য কিছুক্ষণ তাকিয়ে রইল মহুয়ার দিকে। তখনই মহুয়া মলিন স্বরে বলে উঠল, জানেন, মা মারা যাওয়ার পর কেউ কখনো এমন করে আমার চুলে বিনুনি করে দেয়নি। কথাটা শ্রবণেন্দ্রিয় হতেই অরণ্যের অন্তর্কোণে তীক্ষ্ণভাবে মোচড় দিয়ে উঠল, যেন কেউ তার হৃৎপিণ্ড নিষ্ঠুরভাবে মুচড়ে ধরেছে। অরণ্য নিজের বলিষ্ঠ হাত দয় মহুয়ার কোমল কোমরে পেঁচিয়ে ধরে মেয়েটাকে নিজের আরো কাছে টেনে আনলো। নিজের থুতনি এনে রাখলো তরুণীর কাঁধে আর মোলায়েম কণ্ঠে বলল, এবার থেকে আমি করে দেব। সত্যি? সত্যি। জ্বর হলে আমার খেয়াল রাখবেন? অবশ্যই রাখবো। মাঝে মাঝে আমায় খাইয়ে দেবেন? দেব। তুমি যা আবদার করবে আমি তাই করব। তুমি শুধু মুখ ফুটে একবার হুকুম করবে, আমি সবকিছু তোমার পায়ের সামনে এনে রাখবো। অরণ্যের আহ্লাদি কথায় তরুণী কিঞ্চিত লজ্জা পেল। তার কৃষ্ণ বর্ণের গাল জুড়ে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। তরুণী মিহিস্বরে জিজ্ঞেস করল, কতটা ভালোবাসেন আমায়? অরণ্য আলতো করে নিজের মুখ ডুবিয়ে দিল মহুয়ার কোমল গ্রীবায়। পুরুষটির ঈষৎ খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ তরুণীর মসৃণ ত্বকে লাগতেই তার সমগ্র শরীর অচেনা এক কম্পনে কেঁপে উঠল। বুকের ভেতরটা ধুকভুক করে উঠতেই সে অজান্তেই শক্ত করে আঁকড়ে ধরল নিজের শাড়ির আঁচল। লজ্জা, সংকোচ আর অদ্ভুত এক অনুভূতির ঢেউ মিলেমিশে তাকে জাপটে ধরল। অরণ্য চোখ বুজে গভীরভাবে অনুভব করল মহুয়ার স্নিগ্ধ সুবাস। সেই ঘ্রাণে ছিল কদম ফুলের সুবাসিত খুশবু আর এক রাস পবিত্র মায়া। অরণ্যের ঈষৎ নিঃশ্বাস বারবার ছুঁয়ে যাচ্ছিল মহুয়ার ঘাড়ে, যার প্রতিটা স্পর্শে তরুণীর বুকের ভেতর শিহরণের তরঙ্গ আরো গভীর হয়ে উঠছিল। অরণ্য ধীরে ধীরে মুখ তুলল মহুয়ার গ্রীবা থেকে। মহুয়াকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে গভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল অবনত মুখশ্রীর দিকে। মেয়েটার কাঁপা কাঁপা পাপড়ি আর লজ্জায় রাঙ্গা মুখবয় দেখে তার ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল। সে আলতো করে মহুয়ার কপালের সামনে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিল। গভীর অনুভূতি মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, যতটা ভালোবাসলে তোমার সঙ্গে জীবনের অন্তিম যাত্রা পর্যন্ত একসাথে চলা যায়, যতটা ভালোবাসলে শূন্যতার মরীচিকার মাঝেও তোমাকে নিয়ে একটা ঘর বাঁধার স্বপ্ন দেখা যায়, যতটা ভালোবাসলে অন্য কোনো নারী আমার হৃদয়ের ত্রিসীমানায় প্রবেশ করতে পারে না, ঠিক ততটাই ভালোবাসি তোমায় মহুয়া। কথাগুলো শুনে মহুয়ার অক্ষিপট থেকে অশ্রুধারা বইতে শুরু করলো। মেয়েটার ভগ্ন আর ভয় মিশ্রণে কম্পিত গলায় বলল, এত এত ভালোবাসেন না আমায়? আমার ভয় হয়, ভীষণ ভয় হয় আমার। আমার এই পোড়া কপালে এত সুখ যদি নাশ হয়, তখন তখন আমি কি করব? আমি 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 আপনাকে হারাতে পারবো না অরণ্য। শ্শ্, হারাতে হবে না। আমি তোমার ছেড়ে কোথাও যাচ্ছি না মহুয়া। আমি সবসময় তোমার সঙ্গে তোমার ছায়া হয়ে থাকবো। এই বলে অরণ্য তরুণীর অশ্রুফোঁটা মুছে দিল। আলতো করে নিজের অধর স্পর্শ করলো তরুণীর ললাটে। ঠিক সেই মুহূর্তে রাশেদা বেগম ডাইনিং টেবিলের ধার থেকে হাঁক ছাড়লেন, নাস্তা তৈরি হয়ে গেছে, খেতে এসো জামাই বাবা। এমন বিশেষ মুহূর্তে ব্যাঘাত ঘটে বেশ বিরক্ত হলো অরণ্য। মহুয়া দ্রুত নিজের চোখের জল মুছে নিজেকে ধাতস্থ করে নিল। অরণ্য নিজের প্যান্টের পকেটে হাত গুজে বলল, চলো দেখি আমার দিয়ে শাশুড়ি মার শালিকা কি নাস্তা বানিয়েছে, আদৌ খাওয়া যাবে কিনা। অরণ্যের কথায় মহুয়া ঠোঁট টিপে হাসলো আর বলল, চলুন, আর এভাবে বলবেন না। ওরা নিশ্চয়ই ভালো কিছুই বানিয়েছে। ভালো হলেই ভালো। অরণ্য মহুয়াকে নিয়ে ডাইনিং টেবিলে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো রাশেদা বেগম রুটি আর আলু ভাজি পরিবেশন করছেন। অরণ্যের কপাল ঈষৎ সংকুচিত হয়ে উঠল। আলু ভাজি তার তেমন পছন্দের খাবার নয়। যাগ্গে এই মা মেয়ে যে এতটুকু করতে পেরেছে তাই অনেক। অরণ্যকে দেখে রাশেদা বেগম বলল, এসো বাবা বসো। অরণ্য নির্বিকার ভঙ্গিতে গিয়ে বসলো। রান্নাঘর থেকে যারা বেরিয়ে এলো চা নিয়ে।
তার মুখের অবস্থা দেখে মহুয়ার চক্ষুদ্বয় প্রসারিত হয়ে গেল। এ কি অবস্থা করেছে মুখের! চুলে গালে আটার ছড়াছড়ি। মহুয়ার কিঞ্চিত মায়া হলো, কিন্তু অরণ্য তো গম্ভীর মুখ করেই বসে আছে। রাশেদা বেগম খাবার বেড়ে দিতেই অরণ্য মহুয়াকে ডাকল। মহুয়া, খাবে এসে। ও কেন আগে বসতে যাবে? এত কষ্ট করে বানালাম আমি আর মা, আর আপনি ওকে বসতে বলছেন? খেকিয়ে উঠল যারা। তার কথা কর্ণকাটে পৌঁছাতেই অরণ্য তীরের ফলার মতো ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। যা দেখে যারা মুহূর্তেই ভয়ে 2 কদম পিছিয়ে গেল। অরণ্য তীক্ষ্ণ গলায় বলল, ও বউ আমার, আমি নিশ্চয় বউয়ের বদলে শালিকাকে ডাকবো না? এই বলে অরণ্য প্লেটে রাখা রুটি হাতে নিল। কয়েক সেকেন্ডে সেই রুটির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। অতঃপর রাশেদা বেগমের পানে তাকে জিজ্ঞেস করল। রুটি কে বানিয়েছে? রাশেদা বেগম ঝিমানো স্বরে বললেন, যারা। ঠিক কোন কোম্পানির সিমেন্ট দিয়ে রুটি বানিয়েছো তুমি, শালিকা? অরণ্যের প্রশ্নে থতমত খেয়ে গেল যারা, আর বলল, সিমেন্ট দিয়ে কে রুটি বানায়? আমি তো আটা দিয়ে বানিয়েছি। হ্যাঁ, কিন্তু তোমার রুটি এতটাই শক্ত যে ছেড়েই যাচ্ছে না, মনে হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি। কথাটি বলে অরণ্য রুটিটি পূর্বের স্থানে রেখে দিল। তারপর চামচ দিয়ে বাটি থেকে আলু ভাজি তুলে নিল। তাতে পানি দেখে অরণ্য জিজ্ঞেস করল। আলু ভাজি কে করেছে? রাশেদা বেগম হাত কসলাতে কসলাতে সামনে এগিয়ে এলো আর শুকনো কণ্ঠে বলল, আমি বাবা। ডিয়ার শাশুড়ি মা, আলু ভাজিতে বুঝি গলা ভর্তি পানি থাকে? এটা আবার কেমন ভাজি? এহেন প্রশ্নে কিঞ্চিত লজ্জায় পড়ে গেল মহিলা। নিজের মাথা নিচু করে ফেললেন। অরণ্য একটা লম্বা শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো আর 2 মামের দিকে তাকে শক্ত কণ্ঠে বলল, সামান্য রুটি আর আলু ভাজি করতে আপনাদের এই অবস্থা? এটা হাস্যকর না তো কি শাশুড়ি মা? অরণ্য উত্তরের আশা করল না। ধীর গতিতে এগিয়ে গেল সিঁড়ির দিকে আর যেতে যেতে মহুয়ার উদ্দেশ্যে বলল, বউ, 1 কাপ চা দিও তো। আর হ্যাঁ, তোমার হাতের বানানো চাই যেন হয়। এদের হাতের তৈরি চা আবার আমার হজম হবে না। প্রহর গড়িয়ে সকাল তখন প্রায় 10টা। রৌদ্র আর কোমল সোনালি আভা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। নীলাম্বরের বুকে থাকা তুলোর মতো শুভ্র মেঘেরা ভেসে বেড়াচ্ছে। মৃদুমন্দ সমীরণ জানালার কপাট ছুঁড়ে ঘরে প্রবেশ করছে। সঙ্গে করে আনছে শিউলি আর সিক্ত মৃত্তিকার গন্ধ। দূর থেকে নাম না জানা পাখির করতান ভেসে আসছে ক্ষীণ স্বরে। চিলেকোঠার ঘরের কাঠের খাটের প্রান্তে নীরব হয়ে বসে আছে অরণ্য। গাঢ় কৃষ্ণবর্ণ কেশগুলো এলোমেলো হয়ে পড়ে আছে তার ললাট জুড়ে। তীক্ষ্ণ নয়ন যুগল শান্ত, অথচ সেই শান্তির গভীরে লুকিয়ে আছে এক দুর্বোধ্য গাম্ভীর্য। কালো শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, বলিষ্ঠ বাহুদয় স্থির হয়ে আছে হাঁটুর উপর। জানালার ফাঁক গলে আসা রৌদ্র রেখা তার মুখবয়ে পড়তেই তাকে আরো সুদর্শন ও দৃঢ় প্রতিম লাগছে। অরণ্য নিজের ফোন খানিক পকেট থেকে বের করে জিহানের নাম্বারে কল করলো। 2 বার রিং হওয়ার পর ওপাশ থেকে জিহান কল রিসিভ করতেই অরণ্য এ পাশ থেকে আদেশ ছুড়ল, দুপুরের মধ্যে তুই, আরিস, লাবণ্য আর রুহানি এ বাড়িতে আসবি। অরণ্যের আদেশে চমকে উঠল জিহান। ফোনের ওপাশ থেকে বিমূর্ত কণ্ঠে আওড়ালো, কিন্তু কেন? প্রশ্ন করবি না, যা বলেছি তা কর। আর শোন, আসার সময় 10 কেজি মিষ্টি নিয়ে আসবি। 10 কেজি? কেন, কম হয়ে গেল? তাহলে 15 কেজি নিয়ে এসিস। আরে ভাই থাম, এত মিষ্টি খাবে কে? ডায়াবেটিক হয়ে যাবে তো। আর কি হয়েছে বলতো? কিছু হয়নি জিহু, শ্বশুরবাড়িতেই প্রথম এসছে, তো আবার খালি হাতে। এখন সেটা ভরপাই করতে হবে না? তুই পারিস বটে ভাই। আচ্ছা শোন, কি? আরিসকে বলবি সে বিশেষ জিনিসটা নিয়ে আসতে। জিহান ভ্রু কুঁচকালো আর জিজ্ঞেস করল, কি বিশেষ জিনিস ভাই? সেটা তুই আরিসকে বলিস, ও তোকে দেখিয়ে দেবে। এখন রাখলাম। এই বলে অরণ্য জিহানকে কোনো কথা বলার ফুসরত না দিয়েই কল কেটে দিল। ফোন পকেটে রেখে অরণ্য নড়ে চড়ে বসতেই মহুয়া ঘরে প্রবেশ করল। তরুণীর হাতে চায়ের কাপ, অধর কোণে লেগে আছে একখান কোমল হাসির পল্লব। অরণ্যের গাম্ভীর্যপূর্ণ মুখবয় মুহূর্তেই ঈষদ্দু হয়ে উঠল। সে হাতের ইশারায় তার কাজল কন্যাকে নিজের নিকট আসতে বলল। তরুণী ধীর পায়ে তার নিকট এগিয়ে চায়ের কাপ এগিয়ে দিল।
অরণ্য চায়ের কাপ হাতে নিয়ে এক চুমুক দিল, অতঃপর একটা প্রশান্তির শ্বাস ছাড়ল। মেয়েটি তার পাশে বসলো কিছুটা দূরত্ব বজায় রেখে, আর নমনীয় কণ্ঠে শুধালো। ওরা কি আসবে? প্রশ্ন শুনে অরণ্য কয়েক মুহূর্ত চুপ রইল, চায়ের কাপে আরেকটি চুমুক দিল, শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ, ওরা দুপুরে আসবে। তাহলে তো রান্নার প্রস্তুতি নিতে হবে। এই বলে তরুণী বিছানা থেকে উঠে দাঁড়ালো ব্যস্ত গতিতে। তার দৃষ্টি পড়তেই অরণ্য চায়ের কাপটি মিনি টেবিলে রেখে তরাক গতিতে তরুণীর হাত ধরে তাকে থামালো। মহুয়া বিমূঢ় চিত্তে দৃষ্টিপাত করলো অরণ্যের পানে। পুরুষটির মুখোভয় একদম স্থির শান্ত। এতে তরুণীর কপাল সংকুচিত হয়ে উঠল। সে বিব্রতকর কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কি হলো, কিছু বলবেন? তোমায় রান্না করতে হবে না। কথাটি শুনে তরুণী হকচকিত হয়ে উঠল। এ কি কথা? ও যদি রান্না না করে তাহলে করবেটাকে? কাজের বুয়ার দ্বারা তো এতগুলো কাজ করা সম্ভব নয়। তরুণী নাক কুঁচকে জিজ্ঞেস করল। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমাকে দেখে কি তোমার তা মনে হচ্ছে? না। তাহলে আমি যেটা বলেছি সেটা শোনো। তোমাকে আজ কিচ্ছু রান্না করতে হবে না। মহুয়া এবার ঈষৎ বিরক্তি বোধ করলো। লোকটির এমন হেয়ালিপনা তার কাছে ভালো লাগছে না। এতগুলো রান্না যদি সে না করে, কাজের বুয়া না করে, তাহলে করবেটাকে? মেয়েটা নিজের হাতে অরণ্যের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নিজের কোমরে হাত রাখলো, অতঃপর বলল। তাহলে রান্নাটা কে করবে শুনি? অরণ্য আয়েশি ভঙ্গিতে বিছানায় হেলান দিয়ে বসলো, তারপর শান্ত কণ্ঠে বলল। কেন? আমার ডিয়ার শাশুড়ি মার শালিকা। অরণ্যের এহেন উত্তরে মহুয়ার চক্ষু চড়ক গাছ। তার মনে হচ্ছে সে এই মাত্র আকাশ থেকে থপ করে ভূপৃষ্ঠে পতিত হয়েছে। মহুয়ার চক্ষু জোড়া প্রসারিত হয়ে গেল। সে তড়িৎ বেগে বলে উঠল। আপনার মাথায় বুদ্ধি সুদিক সব কি হাওয়ার সঙ্গে মিলিয়ে গেছে? ওরা দুজন তো রান্নার পর্যন্ত জানে না, আর সেখানে এত রান্না করবে ওরা? ওরা করতে পারবে না কেন? তুমি যদি করতে পারো তাহলে ওরা কেন পারবে না? সবাই তো আর এক নয়। মহুয়ার কথায় অরণ্য একটা লম্বা শ্বাস ছাড়ল। আজকাল মেয়েটার সঙ্গে কথায় সে পেরে উঠে না। মহুয়া অরণ্যের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। আমি জানি আপনি ওদেরকে শাস্তি দিতে চান, এতে আমি আপনাকে বাধা দিচ্ছি না, কিন্তু এসবের মাঝে জিহান ভাইয়ারা শুধু শুধু কেন কষ্ট পাবেন বলুন তো? ঠিক আছে, তুমি রান্না করো, যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। বেশ গমরা মুখে কথাটি বলল। তা দেখে তরুণী পড়ল বেজায় মুসিবতে। এখানে রাগ করার কি আছে? তরুণী এগিয়ে গেল অরণ্যের নিকট, কিন্তু গম্ভীর পুরুষ তাকালো না। তরুণী কোমল স্বরে বলল। রাগ করছেন? আমি রাগ করিনি। হ্যাঁ, তা তো আমি দেখতেই পাচ্ছি, খারুজ লোক একটা। শেষের বাক্যটি মহুয়া ফিসফিস করেই বলল, কিন্তু তা অরণ্যের কর্ণকাটে ঠিকই প্রতিধ্বনিত হলো। অরণ্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মহুয়ার পানে। তা দেখে তরুণী শুকনো ঢোক গিলল, আর অপ্রস্তুত একটা হাসি দিয়ে বলল। অমন করে কেন তাকাচ্ছে? খারুজ কাকে বললে? আপনাকে। শিউ? কথাটা শেষ না করেই অরণ্য যখনই মহুয়াকে ধরার জন্য উদ্যক্ত হয়, তখনই মহুয়া এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সূর্যের তীর্যক কিরণ প্রখর দীপ্তিতে উপচে পড়ছে চৌধুরী মঞ্জিলের উপর। আধুনিকতার আবরণে মোড়ানো বিশাল অট্টালিকাটি আজ অস্বাভাবিক রকমের শান্ত। চারিদিকে এক নিস্তব্ধ আবহ বিরাজ করছে। বাড়ির মানুষগুলো যেন যার কর্ম ব্যবস্থায় নিমগ্ন। কেউ রান্নাঘরে, কেউ ড্রয়িং রুমে, আবার কেউ বা নিজেদের প্রয়োজনীয় কাজে ব্যস্ত সময় পার করছে। তবুও মহুয়া আর অরণ্যের অনুপস্থিতিতে বাড়িটির প্রতিটি কোণ আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তবে এই শূন্যতার মাঝেও সবার মনে একরাশ স্বস্তি কাজ করছে। অন্তত এইটুকু ভেবে সকলে প্রশান্তি পাচ্ছে যে মহুয়া আর অরণ্যের মধ্যকার সমস্ত ভুল বোঝাবুঝি অবসান ঘটেছে। বহুদিনের জমে থাকা মান অভিমান মুছে গিয়ে তাদের সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে উঠেছে। লাবণ্য নিজের ঘরেই ছিল। স্বচ্ছ কাচের জানালা ভেদ করে উত্তপ্ত সূর্যের প্রখর আলোর রুমে প্রবেশ করে রুমখানাকে আরও আলোকছটায় ভরিয়ে তুলছে। রুমটা বেশ পরিষ্কার সুশৃঙ্খল। লাবণ্য বরাবরই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রেমী মানুষ। উচ্ছৃঙ্খল পরিবেশ মোটেও পছন্দ করে না। এই দিক দিয়ে তার ভাই জিহানের সম্পূর্ণ বিপরীত। জিহান রুমে অন্য কেউ পরিষ্কার না করলে সে নিজের রুমের জিনিস একটাও ছুঁয়ে দেখে না। এই জন্য তো লাবণ্য পারতে জিহানের ঘরে যায় না।
ওর ঘরে গেলেই লাবণ্যের রাগ উঠে যায়। লাবণ্য পড়ার টেবিলের সামনে বসে একখান চিরকুটে কি যেন লিখছে আর গুনগুন করছে। তার সম্পূর্ণ ধ্যান এখন এই চিরকুটের মাঝেই সীমাবদ্ধ। তার আশেপাশের জগতে কি ঘটছে তা নিয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ঠিক সেই সময়ই তার রুমের দরজা খুলে গেল শব্দহীনভাবে। তরুণী তা লক্ষ্য করলো না। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো আরিস। দু হাত স্বাভাবিক ভঙ্গিতে প্যান্টের পকেটে গুজে রেখেছে সে। তার মুখভয় বরাবরের মতোই দুর্বোধ্য, স্থির আর কিঞ্চিত অলক্ষিত হাসির ছোটাপূর্ণ, যা খুব কাছ থেকে না দেখলে বোঝা মুশকিল। গাঢ় দৃষ্টি দুটি নিঃশব্দে পুরো ঘরটাকে পর্যবেক্ষণ করে অবশেষে স্থির হলো লাবণ্যের উপর। তার দৃষ্টি আটকে গেল তরুণীর হাতের ছোট্ট চিরকুটটায়। লাবণ্য তখনও নিজের জগতে নিমগ্ন। কলমের নিব ধীরে ধীরে কাগজের বুকে চলমান, আর অধরে ভাসমান গুনগুন সুর রুমের নিস্তব্ধতাকে আরো নরম করে তুলেছে। আরিস কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল লাবণ্য আর চিরকুটের পানে। তার গভীর চোখে ক্ষণিকের জন্য যেন অচেনা এক কৌতূহল ঝলসে উঠল। কি এমন লিখছে লাবণ্য? কার জন্য? কেনই বা এত মগ্ন হয়ে আছে সে? পরক্ষণেই তার অধরে কৌতুকপূর্ণ হাসির রেখা ফুটে উঠল খুব সূক্ষ্মভাবে। সে নিজের পকেটে হাত গুজে রেখে এগিয়ে গেল লাবণ্যের নিকট আর সারা গলায় সুর তুলল। বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভানে মনকে। একটা হৃদয়ে বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝড়ে। কারো খালি গলায় গানের শব্দ শ্রবণেন্দ্রিত হতেই লাবণ্য চমকে উঠল। চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। পেছনে ঘুরতেই আরিসকে দেখে আরেক দফা শক খেল। তার কণ্ঠ যেন সত্যমে উঠে গেল। তো তুমি আমার রুমে? আরিস অনড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, ঠোঁটের হাসি বজায় রেখে কৌতুকপূর্ণ কণ্ঠে বলল, দেখতে এলাম তুই কাকে নিয়ে প্রেম পত্র লিখছিস। হোয়াট ননসেন্স! আমি কেন কাউকে নিয়ে প্রেমপত্র লিখতে যাব? লাবণ্যের কথায় আরিস নিজের হাত প্যান্টের পকেট থেকে বের করে নিজের গালে রাখল। মুখখানা এমন করলো যেন সে সপ্তম আসমান থেকে পড়েছে। চোখ জোড়া প্রসারিত করে বলল, হায় খোদা, আমার চোখ এত তাড়াতাড়ি কানা করে দিলে। কি যাতা বলছো তুমি? যাতা? আমি যাতা বলছি না, মিস তেলাপোকা। চিঠি কাকে লিখছিলে? লাবণ্য এবার বেশ বিরক্ত হচ্ছে। ছেলেটা কি বলছে? একটা লম্বা শ্বাস টেনে নিজের বিরক্তকে চুষে নিল লাবণ্য। অতঃপর জিজ্ঞেস করল, তোমার সঙ্গে বেহুদা কথা বলে লাভ নেই। কেন এসেছো তা বলো। আরিস নড়ে চড়ে দাঁড়ালো, নিজের শার্টের কলা ঠিক করতে করতে বলল, ওই বাড়িতে যেতে হবে। কোন বাড়িতে? ভূঁইয়া বাড়িতে। অরণ্য আমাদেরকে যেতে বলেছে। আজ মহুয়াকে ওই বিশেষ গিফটটা দিবে। আরিজের কথায় লাবণ্যের চোখ জোড়া ঝলমল করে উঠল। তার অধর কোণে হাসির পল্লবী ফুটে উঠল। তা দেখে আরিজের অধরেও হাসির রেখা সুস্পষ্ট হলো। লাবণ্য উৎফুল্ল কণ্ঠে বলল, আচ্ছা, আমি এক্ষুনি রেডি হয়ে আসি, একটু অপেক্ষা করো। হুম, বেশি দেরি করিস না। এই 10 মিনিট লাগবে, এই যাব আর এই আসবো। মধ্যাহ্ন থেকে অন্তরক্ষী কেমন দম ধরে আছে। চারপাশ জুড়ে দমকা হাওয়া, উথাল পাথাল ঝড়, যা দেখে অরণ্য আর লাবণ্যদের আজ ভূঁইয়া বাড়ি থেকে যেতে দিল না। নিচতলায় দুটো ঘর ওদের থাকার বন্দোবস্ত করেছে। এসবের মাঝে রাশেদা বেগম আর জারার নাজেহাল অবস্থা। মা মেয়ে হয়তো জীবনে আর কখনো এমন কাজকর্ম করেনি। যদিও রান্নাবান্না সব মুহুয়াই করেছে, তবে বাসন পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, খাবার টেবিল পরিষ্কার করা, শাক সবজি কাটাকুটি করা সবটাই অরণ্য ওদের মা মেয়েকে দিয়েই করিয়েছে। এই কয়েকদিনে তাদের দুজনের পরাণ যেন যাই যাই অবস্থা। রজনী তখন গভীর রাত, চাদরে আচ্ছন্ন, গগনে বিস্তীর্ণ বুক জুড়ে জমাট বেঁধেছে কৃষ্ণা মেঘ মেলা। অবিরাম ধারায় ঝরছে মুষলধারে বর্ষণ। টুপটাপ নয়, বরং আকাশ তার সমস্ত সঞ্চিত উচ্ছ্বাস উজাড় করে দিচ্ছে ধরণীর বুকে। শীতল সমীরণ বারবার কাঁপিয়ে দিচ্ছে চারপাশ। সেই বাতাসের সঙ্গে ভেসে আসছে সিক্ত মৃত্তিকার কাদা মাখা সৌরভ, আর তারই
ভাজে মিশে আছে এক অপার্থিব মিষ্টি সুবাস, যেন নিশীথের নিভৃত কোণে অচেনা কোনো ফুল গোপনের তার গন্ধ বিলিয়ে দিচ্ছে। রাতের খাবার শেষ করে সবাই বেশ কিছুক্ষণ বসার ঘরে আড্ডায় মশগুল থাকার পর যে যার ঘরে ঘুমোতে চলে গেল। চারিদিক জুড়ে নেমে এলো নিবিড় নৈশব্দ। শুধু দূর থেকে ভেসে আসছে অবিরাম বর্ষণের রিমিঝিমি ধ্বনি। চিলেকোঠার বিছানার প্রান্তে নীরবে বসে আছে অরণ্য। এমন সময় তার দৃষ্টি গিয়ে থামলো ছাদের দরজার পাশে দাঁড়িয়ে থাকা মহুয়ার উপর। তরুণী দুহাত বুকে জড়িয়ে মগ্ন হয়ে উপভোগ করছিল বর্ষণ মুখর নিশির সৌন্দর্য। শীতল সমীরণে তার কেশ রাশি বারবার এলোমেলো হয়ে ছুঁয়ে যাচ্ছিল কৃষ্ণবর্ণ গাল জড়ায়, আর বৃষ্টির ছিটে ফোঁটাগুলো মাঝে মাঝে তার শরীরে ছিটকে পড়ছিল। মেয়েটার অধর কোণে লেগে আছে এক ক্ষুদ্র শুভ্র হাসির ঝিলিক। অরণ্য কয়েক মুহূর্ত নিঃশব্দে চেয়ে রইল নিজের কাজল কন্যার দিকে। সেই দৃষ্টিতে ছিল মুগ্ধতা, প্রশান্তি আর এক অদ্ভুত কোমল অনুভূতির আবেশ। অরণ্য বিছানা থেকে উঠে দাঁড়ালো। একটা নীল রঙের বক্স হাতে নিয়ে ধীরস্থির গতিতে অগ্রসর হলো তার কাজল কন্যার নীড়ে। তার মনের মধ্যে আচানকই ঝড় উঠল। বাহিরের ঝড় আর তার মনের ঝড় দুটোই যেন এক সূত্রে গেঁথে আছে। অরণ্য এগিয়ে দাঁড়ালো মহুয়ার পেছনে। অরণ্যের উপস্থিতি টের পেতেই তরুণীর অধর কোণে লেগে থাকা হাসির পল্লবী আরও প্রসারিত হলো। মিহিস্বরে শুধালো, কিছু কি বলবেন? বলার তো আছে অনেক কথা, কিন্তু কাজল কন্যা কি তা শুনতে আগ্রহী হবে? অরণ্যের হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন হতে দেখে তরুণীর কপাল সংকুচিত হলো। সে পেছন ঘুরে তাকালো অরণ্যের পানে। পুরুষটির বাদামি বর্ণের অক্ষি যুগল তরুণীতেই নিবদ্ধ। কেমন চোখের পলক ফেললেই তরুণীর হাওয়ায় মিলিয়ে যাবে। মহুয়া স্নিগ্ধ স্বরে বলল, গম্ভীর পুরুষ যদি বলতে চায় তবে কাজল কন্যাও তার বলা কথাগুলো শুনতে আগ্রহী। তরুণীর উত্তরে হাসল গম্ভীর পুরুষ। আচমকাই সে এক হাঁটু ভাঁজ করে বসে পড়ল তরুণীর সামনে। মহুয়া কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। তার চক্ষুদ্বয় সত্যমে উঠে গেল। অরণ্য কি করতে চাইছে তা তার ক্ষুদ্র মস্তিষ্কে ধরতে পারছে না। অরণ্য ধীর স্থির ভঙ্গিতে নিজের হাতের নীলাভ মখমলি বাক্সটি উন্মুক্ত করল। সঙ্গে সঙ্গে কোমল আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয়ে উঠল বিশেষ ডিজাইনের তৈরিকৃত একজোড়া স্বর্ণ নূপুর। সূক্ষ্ম নকশার খোদিত নূপুরদ্বয় যেন নিপুণ শিল্পীর সযত্ন সৃষ্টিকর্ম। এর প্রতিটি বাঁকে মিশে আছে ঐশ্বর্য আর স্নিগ্ধ সৌন্দর্যের মূর্ছনা। মহুয়া হতবিলম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল সেই নূপুর জোড়ার দিকে। তার হৃৎস্পন্দন যেন অকারণে দ্রুততর হয়ে উঠল। চোখের গভীরে ধীরে ধীরে জমতে থাকলো বিস্ময়, আবেগ আর এক অদ্ভুত মোহের মিশ্র ছায়া। তাকে আরেক দফা বিস্মিত করে তুলল অরণ্য। সে একটা নূপুর হাতে নিল, তারপর গভীর উদ্বেলিত কণ্ঠে আওড়ালো, Tell me, Mahua, will you be mine? অরণ্যের বলা কথাটা শ্রবণেন্দ্রিয় হতেই মহুয়া সমগ্র সত্তা যেন এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। পিঠে বৃষ্টির ছিটেফোঁটাগুলো এই মুহূর্তে তরুণীর আর অনুভব করতে পারছে না। তার হৃৎস্পন্দন অকারণেই দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে, যেন বক্ষ পিঞ্জরের অন্তরালে বন্দি কোনো চঞ্চল পাখির মুক্তির আকুতি জানাচ্ছে। বিস্ময়, সংকোচ আর অব্যক্ত অনুভূতির মিছিলে তার অন্তর্কোণে আলোড়নের জন্ম হচ্ছে। তরুণীর অধর যুগল কাঁপছে সূক্ষ্ম কম্পনে। লজ্জার রক্তিম আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তার গুণ্ডদেশে। অথচ সে এখন বাকরুদ্ধ। বহুদিন ধরে হৃদয়ের গোপন প্রকোষ্ঠে সযত্নে লুকিয়ে রাখা অনুভূতিগুলো আচমকাই উথাল পাথাল হয়ে উঠল তার অন্তর্লোকে। মহুয়া যেন চেয়েও ওই অনুভূতিগুলোকে আর আটকে রাখতে পারল না। সে মুখ ফুটে অরণ্যকে উত্তর দিতে না পারলেও নিজের মাথা উপর নিচ দুলাল। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল অরণ্যের জন্য। সেই মহুয়ার এক পা তুলে তার ভাঁজ করা হাঁটুর উপর রাখল, তারপর সযত্নে স্বর্ণের নূপুর পরিয়ে দিল তরুণীর কৃষ্ণবর্ণের শ্যামলী পায়ে। আর আলতো করে হাত বুলিয়ে বিনা দ্বিধায় নিজের অধরের ঈষদুষ স্পর্শ দিয়ে দিল তরুণীর পায়ের তলায়।
এতে করে মহুয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল, কিন্তু অরণ্য থামল না। সে বক্স থেকে আরেকটি নূপুর বের করে সেটিও মহুয়ার অপর পায়ে সযত্নে পরিয়ে দিল। মেয়েটা বিস্ফোরিত আর মুগ্ধ নয়নে চেয়ে দেখছে তার গম্ভীর পুরুষকে। লোকটা যে এমন গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে সে কথা তরুণীর কোনো কালেই জানা ছিল না। নূপুর পরানো শেষ হতেই মহুয়া 2 কদম পিছিয়ে গেল। অরণ্য উঠে দাঁড়ালো তরুণীর সম্মুখে। একে অপরের চোখে চোখ পড়তেই সকল অনুভূতিরা যেন দুজনের সামনে উন্মুক্ত বইয়ের মতো উপচে পড়ল। তরুণী সামলাতে পারল না গম্ভীর পুরুষের অমল আবেশীয় দৃষ্টি। সহসাই নিজের চোখ সরিয়ে ছুটে গেল খোলা গগনের নিচে। সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ শরীর ভিজে উঠল ঝুম বৃষ্টির ফোঁটাতে। অরণ্য মন্ত্রমুগ্ধের ন্যায় দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছে মুগ্ধ নয়নে। একটা প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে অরণ্য ডাক দিল তরুণীকে। মহুয়া, ঠান্ডা লেগে যাবে, ভেতরে এসো। কিন্তু কে থামায় তরুণীকে? সে তো আজ মহাখুশি। বর্ষার শীতল ধারায় নিজেকে সঁপে দিয়ে সে মেতে উঠেছে উল্লাসে। কখনো 2 হাত প্রসারিত করে আকাশ পানে মুখ তুলে তাকাচ্ছে, কখনো বা শিশু সুলভ চপলতায় ঘুরে ঘুরে বৃষ্টির ধারাকে আলিঙ্গন করছে। এই মুহূর্তে মহুয়াকে দেখে পরিপক্ক কোনো তরুণীর বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে প্রেমের প্রথম স্পর্শে আবিষ্ট এক কিশোরী, যে সদ্য আবিষ্কার করেছে হৃদয় কাঁপানো অনুভূতির নতুন অধ্যায়। তার অধরে লেগে আছে লাজুক হাসি, নয়নের দীপ্ত উচ্ছ্বাস আর বৃষ্টি ভেজা অববয় মিলিয়ে তাকে যেন বর্ষার বুক থেকে উঠে আসা কোনো স্বপ্নকন্যার ন্যায় লাগছে। আর অরণ্য আবেশী দৃষ্টিতে দেখছে এই স্বপ্নকন্যাকে। তখনই মহুয়ার উচ্ছ্বাসিত কণ্ঠ ভেসে এলো অরণ্যের কর্ণকুহরে। একটু ভিজলে কিছু হবে না। তার মানে তুমি ভেতরে আসবে না? উম, ঠিক আছে। কথাটি বলে অরণ্য দরজা দিয়ে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে বর্ষার বর্ষণ আর কালো রঙের শার্ট আর প্যান্ট ভিজে একাকার করে দিল। তা দেখে তরুণী খিলখিল করে হেসে উঠল। অরণ্য একখান লম্বা শ্বাস ছেড়ে হঠাৎই মহুয়াকে কোলে তুলে নেয়। তরুণী চমকে উঠল, বিস্মিত কণ্ঠে চেঁচিয়ে উঠল। কি করছেন? অরণ্যের অধরে একখান কুটিল হাসির রেখা ফুটে উঠল। সে স্বাভাবিক কণ্ঠেই বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতেই হয়, বোঝেন? বউজান সম্বোধনে তরুণীর গাল জোড়ার রক্তিম বর্ণ ধারণ করল। সে গুটিয়ে গেল গম্ভীর পুরুষের বক্ষস্থলে। অরণ্যের হাসি আরো প্রসারিত হলো। সে মহুয়াকে নিয়ে চিলেকোঠার ঘরে প্রবেশ করলো আর দরজাখানা লাগিয়ে দিল ধপ করে। বর্ষার অবিরাম ধারায় ভিজে মহুয়া শাড়িটি তার দেহবয়ের সঙ্গে মিশে একাকার। হালকা কাঁপতে থাকা আঙ্গুলে সে আঁচল সামলানোর ব্যর্থ চেষ্টা করছিল বটে, কিন্তু ততক্ষণে ভেজা কাপড় তার সুকোমল অবয়বকে আরও স্পষ্ট করে তুলছে। দীর্ঘ কেশরাশি সম্পূর্ণ ভিজে পিঠ বেয়ে নেমে এসেছে। কেশের ডগা থেকে অনবরত টুপটাপ জল গড়িয়ে পড়ছে মেঝের উপর। অরণ্য কিছুক্ষণ নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে রইল মহুয়ার মুখপানে। বাইরে ঝরতে থাকা বৃষ্টির শব্দে মাঝেও যেন সে শুনতে পাচ্ছিল নিজের হৃৎস্পন্দনের অস্ত্রতা। অতঃপর ধীর পায়ে এগিয়ে সে মহুয়াকে খাটের কিনারায় বসিয়ে দিল অরণ্য। তারপর আলমারি থেকে একটি শুকনো তোয়ালে এনে অত্যন্ত যত্ন সহকারে তরুণীর ভেজা কেশ মুছতে শুরু করল। তার স্পর্শে ছিল সংযম, অথচ সেই সংযমের অন্তরালে লুকিয়ে আছে অপ্রকাশিত কিছু সুপ্ত সিক্ত বাসনা। মহুয়া নিশ্চুপ হয়ে বসে আছে, কখনো কখনো চুপিসারে অরণ্যের দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। তার ভেজা অধর কাঁপছে ক্ষীণভাবে, আর গাল জুড়ে ছড়িয়ে আছে লজ্জার মৃদু আভা। অরণ্যের অন্তরে চলছে সম্পূর্ণ ভিন্ন এক ঝড়। মহুয়ার এই বৃষ্টি ভেজা মোহনীয় রূপ তার বহুদিনের সুপ্ত অনুভূতিগুলোকে একে একে জাগিয়ে তুলছে। গম্ভীর সংযম পুরুষটির দৃঢ় ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে থাকা কোমল প্রেমিক সত্তা আজ যেন প্রথমবার নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। তার গভীর দৃষ্টিতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তীব্র মাদকতা, যা এর আগে কখনো তার দৃষ্টিতে ফুটে ওঠেনি। সে বারবার শুকনো ঢোক গিলছে, যেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচমকাই সে হাতের
তোয়ালেটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিল আর মহুয়ার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে ঘন ঘন গভীর শ্বাস নিতে শুরু করলো। মহুয়া এখনো নিশ্চুপ, তার মুখের উপর আশ্রে পড়ছে অরণ্যের প্রতিটি শ্বাস প্রশ্বাস, যা তার সর্বাঙ্গে কম্পন সৃষ্টি করছে। হঠাৎই অরণ্য রুদ্ধ কণ্ঠে বলে উঠল, মহুয়া, I want to truly make you mine. Will you let me? কথাটা কর্ণকাটে ধ্বনিত হতেই যেন তরুণীর কর্ণ ঝলসে উঠল। সে শক্ত করে আঁকড়ে ধরল তার শাড়ি আর অস্পষ্ট গলায় আওয়াজ করল। হুম। অরণ্য আলতো করে মহুয়ার গাল জোড়া ধরল আর বেসামাল স্বরে বলল, I want a proper answer, baby. Please. মহুয়া চুপ রইল, তার ওষ্ঠদ্বয় থরথর করে কাঁপছে। এই মুহূর্তে সে উত্তর দিতে অক্ষম। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর অরণ্য ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। মহুয়ার কপালের থেকে নিজের কপাল সরিয়ে উঠে দাঁড়ালো আর নিজেকে সংযত করার প্রয়াস চালিয়ে কর্কশ কণ্ঠে বলল, বাদ দাও। You're still not ready for this. মহুয়া নিজের ভেজা আঙ্গুলগুলো দ্বারা ধরল অরণ্যের হাত আর কম্পিত স্বরে বলল, এমনটা নয়। আমি আমি প্রস্তুত আছি। নিজের কথায় নিজেই লজ্জা পেয়ে গেল মেয়েটা। অরণ্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মহুয়ার পানে। তা দেখে বেচারি একটা শুকনো ঢোক গিলল আর কিঞ্চিত সাহস দেখিয়ে বলল, কি এমন করে কি দেখছেন আপনি? আপনাকে সামলানোর মতো ক্ষমতা আমার আছে। অরণ্য নিজের তীক্ষ্ণ দৃষ্টি মহুয়ার মুখের পানে বজায় রেখে নিজের ভ্রু উপরে তুলে বলল, Are you sure? I'm not a gentleman at all. অরণ্যের কথায় মহুয়ার সব সাহস যেন জানালা দিয়ে পালালো। মেয়েটা ঈষৎ চুপসে গেল। অরণ্য একখান ক্ষীণ হাসি দিয়ে মহুয়ার নিকট এগিয়ে গিয়ে তার সম্মুখে বসল আর তরুণীকে একটানে এনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। ওর ভেজা চুলের ভাঁজে নিজের আঙ্গুল চালিয়ে অরণ্য মোলায়েম স্বরে বলল, রিল্যাক্স। আমি এমন কিছু করব না যা তুমি অস্বস্তিতে ফেলে। I'm not a monster, মহুয়া। আমি তোমার উপর কখনো নিজের অধিকার ফলাইনি আর না কখনো ফলাবো। আমি শুধুই তোমাকে নিজের অস্তিত্বের সঙ্গে মিশিয়ে নিতে চাই। যদি তুমি অনুমতি দাও তবে। মহুয়ার বুকের অন্তরস্থলে যেন আচমকা এক উষ্ণ ঢেউ আছড়ে পড়ল। অরণ্যের কণ্ঠে লুকিয়ে আছে আশ্বাস, তার সংযম, স্বীকারোক্তি আর নিঃশব্দ শ্রদ্ধাবোধ তরুণীর হৃদয়পটে অদ্ভুত এক আলোড়ন তুলল। এতক্ষণ ধরে সে অজানা সংশয় তার অন্তরকে কুরে কুরে খাচ্ছিল, তা যেন নিমিষেই গলে পড়তে লাগলো। তার দৃষ্টিতে চিকচিক করে উঠল প্রশান্তির দীপ্তি। মহুয়া নিজের মাথা তুলে অরণ্যের নয়নে নয়ন মেলালো। গম্ভীর পুরুষের চাহনিতে এই মুহূর্তে কোমলতা আর অকথিত ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পেল না মহুয়া। তরুণী নিজের দু হাত পেঁচিয়ে ধরল অরণ্যের গলায় আর ধীর গতিতে নিজের রক্তিম অধর যুগল মিশিয়ে দিল গম্ভীর পুরুষের অধরে। অরণ্য যেন পেয়ে গেল তার অনুমতি। তার অধরে ফুটে উঠল বিজয়ী হাসি। শক্ত করে আঁকড়ে ধরল তরুণীকে নিজের সঙ্গে। বাহিরে ঝরছিল অবিরাম শ্রাবণ ধারা। মেঘলা আকাশের বুক চিরে নেমে আসা বৃষ্টির শব্দ যেন চারপাশে এক আবেশময় নিস্তব্ধতা ছড়িয়ে দিয়েছিল। আর চিলেকোঠার নির্জন ঘরে ক্ষীণ আলোর আধারের মাঝে ধীরে ধীরে কাছাকাছি এসে মিলিত হচ্ছে দুটি ভিন্ন সত্তা। মহুয়া আর অরণ্য যেন একে অপরের অস্তিত্বে নিজেদের হারিয়ে ফেলছে। তাদের মাঝে দূরত্ব ক্ষীণ হতে হতে এমন এক অবস্থায় পৌঁছে গেছে যেখানে ভাষার আর কোনো প্রয়োজন নেই। অরণ্যের গভীর দৃষ্টি বারবার থমকে যাচ্ছিল মহুয়ার লাজে রাঙা মুখশ্রীর উপর, আর মহুয়া প্রতিবার সেই দৃষ্টি অনুভব করেই কেঁপে উঠছিল অদ্ভুত এক শিহরণে। খোলা জানালা দিয়ে ভেসে আসা শীতল বাতাস মহুয়ার ভেজা কেশরাশি উড়িয়ে দিচ্ছিল বারবার। সেই স্নিগ্ধ সৌরভ, বৃষ্টি ভেজা শরীরের উষ্ণতা আর নৈকট্যের নীরব টান মিলিয়ে মুহূর্তটা ক্রমশ ভারী হয়ে উঠছিল। তারা দুজন ধীরে ধীরে নিজেদের সমস্ত দ্বিধা, সমস্ত আড়াল সরিয়ে একে অপরের অনুভূতির মাঝে বিলীন হয়ে যাচ্ছে। অতঃপর বাতাসের সঙ্গে সঙ্গে ভেসে এলো অন্যরকম সুর, যা কেবলই মহুয়াই শুনতে পেল, যা সে প্রায় শুনতে পায় কারো কণ্ঠের সুর। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও,
তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। রজনীর দীর্ঘ বর্ষাধারা থেমে যেতেই ভোরের আকাশ হয়ে উঠেছে কাচের ন্যায় স্বচ্ছ ও প্রশান্ত। কালো মেঘের ঘন আবরণ সরিয়ে উদিত ভাস্কর আপন রক্তিম আভায় আলোকিত করছে সমগ্র ভুবন। চারিধারের সজীবতা যেন নতুন প্রাণ পেয়েছে। তরু পল্লবের ডগায় জমে থাকা বৃষ্টি বিন্দুগুলো দীপ্ত রৌদ্রে মুক্তোর মতো ঝলমল করছে। ভুইয়া বাড়ির উপর ভাস্করের এক টুকরো রক্তিম আলোর ছটা পড়তেই যেন পুরনো দেওয়ালগুলো প্রাণের উৎস ফিরে পেল। পুরনো কাঠের কোপাট অতিক্রম করে রক্তিম আলোর আভা প্রবেশ করে ছুঁয়ে দিল তরুণীর কোমল শ্যামলী মুখবয়। নড়ে উঠল তার কোমল লাজুক নারী দেহ। ডান হাত তুলে রাখল চোখের উপর। মৃদু শব্দ তুলে নিজের অক্ষিদ্বয়ে মেলে তাকালো সোজা সিলিংয়ের দিকে। নড়ে চড়ে উঠতে চাইলে কোমল তনু ক্ষীণ ব্যথায় কুঁকড়ে উঠল। সে বিছানার অপর পাশে তাকাতেই দেখতে পেল তার ঘুমন্ত গম্ভীর পুরুষকে, যার ঘুমন্ত মুখভয় দেখে বোঝা মুশকিল সে আসলেই গম্ভীর কিনা। তরুণী সামান্য ঝুঁকে একখান চুমু খেল পুরুষটির ললাটে, অতঃপর বিছানা থেকে নেমে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। অরণ্যের ঘুম ভাঙল মহুয়ার অনুপস্থিতিতে। মেয়েটাকে নিজের পাশে না দেখতে পেয়ে ভরকে গেল সে। বিছানা ছেড়ে উঠতেই চোখ পড়ল ঘরের জানালার দিকে। মহুয়া দাঁড়িয়ে আছে সেখানে, পরনে একখান হালকা রঙের তাঁতের শাড়ি। তার লম্বা কেশ থেকে টুপটুপ করে জলবিন্দু ঝরছে, কিন্তু সেদিকে তরুণীর কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক মনে চেয়ে আছে সামনের বাড়িটির দোতলার জানালার পানে। তা দেখে অরণ্যের কপালে ভাঁজ পড়ল। সে শব্দহীন পায়ে এগিয়ে গেল ভাবান্তর তরুণীর নীড়ে। নিজের পাশে কারো উপস্থিতি টের পেতেই তরুণী পাশ ফিরে তাকালো। অরণ্যকে দেখে নিজের ভাবনা রাজ্যের সমাপ্তি ঘটিয়ে এগিয়ে মৃদু হাসি টানল লালচে অধরে, আর নরম স্বরে বলল, গুড মর্নিং। অরণ্য কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সেই হাসি ভরা মায়াময় মুখখানির পানে, তারপর বলল, মর্নিং। কি দেখছো তুমি? তেমন কিছু না। অরণ্যের মহুয়ার কথাখান কেন যেন বিশ্বাস হলো না। সে তীক্ষ্ণ চোখে পরক্ষ করল ওই বাড়িটির বন্ধ জানালায়, অতঃপর পুনরায় তরুণীর পানে এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, ওই বন্ধ জানলার দিকে তাকিয়ে কি দেখছিলে? ওখানে তো দেখার মতো কিছুই নেই। বন্ধ জানালা? আরে ওটা তো খোলাই। কথাটা বলার মাঝে মহুয়া ওই জানালার দিকে তাকালো। দেখলো সত্যি সত্যি জানালাটি বন্ধ। মেয়েটা কয়েকবার চোখের পল্লব ফেলে তাকালো। একটু আগেই তো খোলা ছিল। মহুয়া ইতস্তত দৃষ্টিতে তাকালো অরণ্যের পানে। তারপর হঠাৎই কিছু মনে পড়তেই সে অরণ্যকে জিজ্ঞেস করলো, আপনি গতকাল গান শুনেছিলেন? অরণ্য নিজের ভ্রু কুঁচকালো আর বলল, কখন? ওই যে রাতে, যখন আমরা একসাথে। কথাটা শেষ করতে পারল না তরুণী। কৃষ্ণবর্ণের গাল জোড়ায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল। তা দেখে অরণ্যের অধরে ক্রু হাসির রেখা ফুটে উঠল। বেশ কৌতুকপূর্ণ কণ্ঠে আওড়াল, রাতে আমরা একসাথে কি? টিচ করছেন কেন? আমি কখন করলাম? তুমি নিজেই তো বললে। অরণ্যের কথায় নিজের নাক কুঁচকে ফেলল তরুণী, অতঃপর নিজের মাথায় ঝাঁকুনি দিয়ে বলল, আচ্ছা বাদ দিন, এটা বলুন আপনি কি কোনো গান শুনেছিলেন? অরণ্য স্বাভাবিক স্বরে উত্তর দিল, না। কি বলছেন? ওই বাড়ি থেকেই তো গানের আওয়াজ ভেসে আসছিল, আপনি শুনতে পাননি? মহুয়া, কি বলছো? কোথা থেকে গানের গুঞ্জন ভেসে আসবে? আমি তো শুনতে পেলাম না। এটা তোমার মনের ভ্রম হতে পারে। অরণ্যের কথায় মহুয়া দমে গেল, কিন্তু মনের মধ্যে তখনও একটা খসখস থেকেই গেল। তখনই দুজনের কর্ণকটে ভেসে এলো রুহানি আর জারার চেঁচামেচির শব্দ। দুজনেই ভ্রু কুঁচকে গেল মুহূর্তেই। তাদের কণ্ঠস্বর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। গন্ডগোল লেগেছে বুঝতে পেরে অরণ্য মহুয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি নিচে যাও, আমি ঝট করে শাওয়ার নিয়ে আসছি। মহুয়া অরণ্যের কথায় সায় দিয়ে প্রস্থান করলো। ভুইয়া বাড়ির বসার ঘরে যেন মুহূর্তেই রণক্ষেত্রের রূপ নিয়েছে। পরিবেশ জুড়ে উত্তেজনার এমন ঘনঘটা যেন গগনের বক্ষ চিরে অগ্নি গর্ভ লাভার বর্ষণ নেমে এসেছে। রুহানি ও জারার মধ্যকার তুমুল কথা কাটাকাটি ক্রমশই ঝর্ণা বিক্ষিপ্ত রূপ ধারণ করেছে। আর সেই সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দু জিহান। ঘটনার সূত্রপাত ঘটনাখানেক আগে হয়েছে।
প্রত্যুষে জিহান ও আরিস মহল্লার বড় মাঠে জগিং করতে গিয়েছিল। ফিরে এসে দুজনে বসার ঘরে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময়ই সেখানে আগমন ঘটে জারার। জিহানকে দেখা মাত্রই সে আচমকা থমকে দাঁড়ায়। এমনিতেই জিহানের প্রতি তার দুর্বলতা সুস্পষ্ট। এদিকে জিহানের সঙ্গে রুহানির বিয়ে হয়েছে সে কথা তো ও নিজেও জানে না, তাই যেন তার দুর্বলতা আরও আশকারা পেয়ে গেল। তার উপর আজকের জিহান যেন অন্যরকম লাগছে। জগিং শেষে এলোমেলো ঘামে ভিজা অববয়, তীক্ষ্ণ দৃষ্টি আর প্রশান্ত অথচ পুরুষালী উপস্থিতি তাকে অদ্ভুত আকর্ষণীয় করে তুলেছে। সেই মোহই যারা ধীর পায়ে এগিয়ে এসে কথোপকথন জুড়ে দেয় তার সাথে। ভদ্রতার খাতিরে জিহানও দু একটা কথার সাড়া দিতে বাধ্য হয়, তবে যারা তো যারাই। নির্লজ্জতার সীমারেখা অতিক্রম করতেও যার দ্বিধাবোধ হয় না। কথার ফাঁকে ফাঁকে সে বারংবার জিহানের হাত স্পর্শ করার প্রয়াস চালাতে থাকে। আর ঠিক সেই দৃশ্যটাই বসার ঘরে প্রবেশের মুহূর্তেই রুহানির দৃষ্টিগোচর হয়। ব্যাস, তারপর থেকেই দাবানলের সূত্রপাত। মুহূর্তেই দুজনের মাঝে শুরু হয়ে যায় তীক্ষ্ণ বাক্য বাণের সংঘর্ষ। আর শান্ত বসার ঘর রূপ নেয় উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে। মহুয়া, লাবণ্য, আরিস, জিহান এবং রাশেদা বেগম সকলে মিলে বহু চেষ্টা করেও রুহানি আর জারাকে থামাতে পারল না। বরং পরিস্থিতি ক্রমশ আরো উত্তপ্ত হয়ে উঠতে লাগলো। এক পর্যায়ে ক্রোধে উন্মুক্ত যারা নিজের সংযম সম্পূর্ণ হারিয়ে ফেলে। রাগের বশবর্তিত হয়ে আচমকাই সে মহুয়ার গালে সজোরে চর বসিয়ে দেয়। মুহূর্তেই পুরো বসার ঘর নিস্তব্ধতায় আসন্ন হয়ে যায়। সকলের চোখ বিস্ফোরিত, মুখবয়ে স্পষ্ট বিস্ময়। মহুয়ার নিজেও কয়েক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইল, যেন ঘটে যাওয়া ঘটনাটা তার মস্তিষ্কে এখনো গ্রহণ করে উঠতে পারেনি। আর ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে অরণ্য। জারার হাত মহুয়ার গালে পড়তেই অরণ্যের দৃষ্টি মুহূর্তেই কঠোর হয়ে উঠল। দৃশ্যটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে তার রক্ত যেন টকবক করে ফুটে উঠল। কয়েক মুহূর্ত আগেও যার মুখবয়ে ছিল হালকা প্রশান্তি আর ফুরফুরে আমেজ, কিন্তু এখন নিমিষেই তা মিলিয়ে গিয়ে স্থান নিল দহন জ্বালা মেশানো তীব্র ক্রোধ। তার চোয়াল শক্ত হয়ে এলো, দৃষ্টিতে নেমে এলো ভয়ঙ্কর রুক্ষতা। ধূপধাপ পা ফেলে এগিয়ে উপস্থিত হলো সকলের সামনে। একটানে মহুয়াকে সরিয়ে এনে দাঁড় করালো নিজের সম্মুখে। ভালোভাবে পরোক্ষ করে তরুণীর গাল, যারার হাতের 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে তাতে। মুহূর্তেই অরণ্যের চক্ষুদয় অগ্নির শিখায় ঝলসে উঠল। তবুও মহুয়াকে তা বুঝতে না দিয়ে নরম স্বরে জিজ্ঞেস করল। ব্যথা করছে? মহুয়া না সূচক নিজের গর্দান নাড়ল, কিন্তু অরণ্যের তা বিশ্বাস হলো না। সে মহুয়াকে লাবণ্যের নিকট দাঁড় করিয়ে দিয়ে যারা আর রুহানির কাছে আসলো, আর গম্ভীরতায় মোড়ানো ভারী স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? দুজনে এমন ঝগড়া কেন লেগেছ? যারা কোনো উত্তর দেওয়ার পূর্বেই রুহানি টকবক করে বলে ওঠে, ভাই, তোমার শালিকাকে বলো জিহানের থেকে দূরে থাকতে। এই বেয়াদব মেয়েটা বারবার জিহানের কাছে ঘেঁষতে চায়। রুহানির কথা শুনে অরণ্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জারার দিকে। তাতে যারা একটা শুকনো ঢোক গিলল। অরণ্য 2 কদম জারার দিকে অগ্রসর হলো, শীতল কণ্ঠে বলল, মোহকে কেন চর মেরেছ? যারা আমতামতা করে উত্তর দিল, আমি রুহানিকে মারতে চেয়েছিলাম, কিন্তু মাঝখানে মহুয়া চলে আসে, তাই ওর গালে থাপ্পড়টা লেগেছে। কথাটা বলতে দেরি হলেও অরণ্যের ওর হাত শক্ত করে বাঁকিয়ে ধরতে দেরি হলো না। আকস্মিক ব্যথা অনুভব হতেই যারা গলা ফাটিয়ে চিৎকার দিল। মহুয়া অরণ্যকে আটকাতে চাইলে লাবণ্য ওকে বাধা দেয়। এদিকে যারা ব্যথায় হু হু করে কেঁদে দেয়। তীব্র ব্যথায় ওর বক্ষ স্থল যেন মুচড়ে উঠল। ওর মনে হচ্ছে এই বুঝি ওর হাতটা ওর দেহ থেকে আলাদা হয়ে যাবে। মেয়েটাকে কষ্ট পেতে দেখে রাশেদা বেগম আতঙ্কিত হয়ে উঠলেন। মিনতি স্বরে অরণ্যকে বলে উঠলেন, ওর হাত ছেড়ে দাও বাবা, ও ব্যথা পাচ্ছে, ছোট মানুষ ভুল করে ফেলেছে। রাশেদা বেগমের উদ্গ্রীণতা দেখে অরণ্য বিদ্রুপ করে হাসল, আর বিদ্রুপ প্রান্ত কণ্ঠে আওয়াজ করল, ছোট? কে ছোট? শাশুড়ি মা? ওর বয়স 21, লাবণ্যর সমবয়সী। ওকে আপনি ছোট বলছেন? হাউ ফানি। আর ব্যথার কথা বলছেন তো? ও যে আমার বউকে থাপ্পড় মারলো সবার সামনে, সেটার কি হবে? আমার বউয়ের বুঝি ব্যথা লাগেনি? তাই বলে তুমি আমার মেয়ের হাত ভাঙতে চাইছো?
এমন করো না বাবা, ও ব্যথা পাচ্ছে, ছেড়ে দাও। একদম না। এটা শুধু আজকের থাপ্পড়ের জন্য নয়, এই বাড়িতে পা রাখার পর থেকে ও মহুয়াকে যতবার কষ্ট দিয়েছে, আঘাত করেছে, এটা তার শাস্তি। আপনাকে শাস্তি দেব, তবে সেটা অন্যভাবে। এই বলে অরণ্য সত্যি সত্যি মট করে যারার ডান হাতটা ভেঙে দিল। সঙ্গে সঙ্গে মা মেয়ে দুজনেই চিৎকার দিয়ে উঠল। অরণ্য যারার কাছ থেকে দূরে সরে এলো। তার অধর কোণে এক চিলতে ক্রু হাসির রেখা ফুটে উঠল। তার চোখ মুখে অনুশোচনার বিন্দু মাত্র ছাপ নেই, বরং শক্ত কণ্ঠে রাশেদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আর নেক্সট টাইম আমার বউ আর ভাইয়ের কাছ থেকে আপনার মেয়েকে দূরে থাকতে বলবেন। নাহলে এবার তো শুধু হাত ভেঙেছে, পরের বার সোজা পা ভাঙব। পরিবেশ থমথমে। গগনের বুকে মেঘরাজের ঘনঘটা নেই, নেই দিবাকরের দহনময় তেজও। চারপাশ যেন এক অদ্ভুত নীরব প্রশান্তিতে ডুবে আছে। পথের ধারে ক্ষুদ্র ক্ষুদ্র খাদগুলোতে এখনো জমে আছে বৃষ্টির কিঞ্চিত জলরাশি। মৃদুমন্দ সমীরণ বয়ে চলছে, আর তার সঙ্গে ভেসে আসছে সিক্ত মৃত্তিকার সৌরভ। মহুয়া আপন মনে আগামীকাল চৌধুরী মঞ্জিলে ফেরার উদ্দেশ্যে জামাকাপড় গুছিয়ে লাগেজ প্রস্তুত করছিল। কাপড় ভাঁজ করতে করতেই আচমকা তার দৃষ্টি গিয়ে স্থির হলো জানালার ওপারে। সামনের বাড়িটির জানালাটা খোলা। শুভ্র পর্দার আড়ালে যেন কারো অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে রয়েছে, নিবিড় দৃষ্টিতে তাকিয়ে আছে তারই পানে। মহুয়ার অন্তরের কৌতূহলের সঞ্চার হলো। ধীর পায়ে সে জানালার নিকট এগিয়ে গেল। অতঃপর ঈষৎ উচ্চ স্বরে ডেকে উঠল, নিলয় ভাই, এটা সত্যি কি আপনি? মহুয়ার প্রশ্নটি যেন কিছুক্ষণ নীরব বাতাসের বুকে ঝুলে রইল। খানিকক্ষণ পর সমীরণের দোলায় সামনের বাড়িটার জানালার টাঙ্গানো শুভ্র পর্দাখানি হালকা কেঁপে উঠল। নিস্তব্ধতার বুক চিরে ভেসে এলো এক শান্ত বিষণ্ণতায় মাখা ছন্ন ছাড়া পুরুষালী কণ্ঠস্বর। শ্যামলিমা, তবে এখনো মনে রেখেছে নিলয় ভাইকে? কণ্ঠস্বরটি কানে পৌঁছাতেই মহুয়ার সমগ্র শরীর যেন মুহূর্তেই অবশ হয়ে এলো। বুকের ভেতরটা আচমকাই ধক করে উঠল প্রবল বিস্ময়ে। তার দৃষ্টি বিস্ফোরিত হয়ে রইল সামনের জানালার পানে। আঙ্গুলগুলো অজান্তেই শক্ত হয়ে চেপে ধরল জানালার কাঠ। তাহলে লোকটা সত্যি আছে। এতদিন ধরে যাকে ঘিরেছিল অস্পষ্ট স্মৃতি। মহুয়ার মস্তিষ্ক যেন এক মুহূর্তে শত প্রশ্নে আচ্ছন্ন হয়ে পড়ল। যদি সত্যি নিলয় ফিরে এসে থাকে, তবে এতদিন কথাই ছিল সে কেন নিজেকে আড়াল করে রেখেছিল সকলের কাছ থেকে, আর হঠাৎ করেই বা কেন ফিরে এলো? মহুয়া নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ছট করে প্রশ্ন ছুড়ল, কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন আপনি? ওই খোলা জানালার শুভ্র পর্দার আড়াল থেকে পুনরায় ভেসে এলো নিলয়ের শান্ত ছন্ন ছাড়া কণ্ঠস্বর। দুনিয়াটা একটু ঘুরে দেখছিলাম শ্যামলিমা। জানোই তো, আমি চিরকালই পথহারা ভ্রমণ পিয়াসী মানুষ। তবে শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। তা সেই সৌভাগ্যবান পুরুষটা কে গো? প্রশ্নটি কানে আসতেই মহুয়ার মুখশ্রী কিঞ্চিত রাঙা হয়ে উঠল। লজ্জায় কোমল আভা ছড়িয়ে পড়ল তার গালে। অধরের কোণে ফুটে উঠল স্নিগ্ধ এক হাসি। ক্ষীণ স্বরে সে বলল, সৌভাগ্যবতী তো আমি, যে তার মতো একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছি আমি। মুহূর্তেই ওপাশে নেমে এলো ক্ষীণ নীরবতা। যেন কথাগুলো শুনে নিলয় কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেল। তারপর আবারও ভেসে এলো তার কণ্ঠ। বেশ তো, একটা গান শুনবে শ্যামলিমা? মহুয়া জানালার কাছের হেলান দিয়ে মৃদু হেসে বলল, শোনালে শুনবো। অতঃপর চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। দূর থেকে ভেসে আসা অজানা পাখির ডাক মিলিয়ে গেল বাতাসে। সমীরণের মৃদুর দোলায় জানালার পর্দা কেঁপে উঠছে ধীরে ধীরে। ঠিক তখনই নিস্তব্ধতার বুক চিরে ভেসে এলো গিটারের টুংটাং সুর। সুরের সঙ্গে মিশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল নিলয়ের খালি গলার গাওয়া বিষণ্ণ এক গান। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। বাহ রো, তুই তো কামাল করে দিলি। জিহানের কৌতুকপূর্ণ বাক্য রমণীর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে, আর জিজ্ঞেস করল, কি করেছি আমি? ওই যারার চুলের মুঠি ধরে এমন টান দিলে, বিশ্বাস কর অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করেছিলাম আমি। রমণী নিজের চোখ ঘুরিয়ে নিল।
ওই সময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর এমনটা স্বাভাবিক নয় কি? শুধু সে কেন, যে কোনো মেয়েই এমনটা করত। নিজের স্বামীর পাশে অন্য নারীর এমন নির্লজ্জের মতো ঘেঁষাঘেঁষি কোন স্ত্রী বা পছন্দ করবে? রুহানিকে চুপ থাকতে দেখে জিহান তার নিকট এগিয়ে গেল আর ওর কাঁধে হাত রেখে বলল, এখনো রেগে আছিস নাকি? না। ক্ষীণস্বরে জবাব দিল রমণী। জিহান ওকে তার দিকে ঘুরিয়ে নিল। দুজনের চোখে চোখ পড়তেই রুহানি নিজের চোখ সরিয়ে নিতে উদ্গ্রীব হলো, কিন্তু কোনো এক অদৃশ্য অনুরাগের টানে সে সরাতে পারল না। জিহান নিজের কণ্ঠস্বর নিচু করে বলল, আমি নিজ থেকে ওর সাথে কথা বলতে যাইনি, ও এসেছিল তাই। আমি কি তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চেয়েছি? না, আমি দিতে চাই। আমি চাই না তৃতীয় কোনো ব্যক্তির কারণে আমাদের সম্পর্কে ফাটল ধরুক। কথাটা শুনে রুহানির অন্তর্কণ থেকে বেরিয়ে এলো একটা প্রশান্ত শ্বাস। মেয়েটা যেন জিহানের কথায় ঈষৎ স্বস্তি অনুভব করল। সকাল থেকে হৃদয় মন্দিরে জমতে থাকা দ্বিধা সংশয়গুলো মিলিয়ে গেল সেই প্রশান্ত নিঃশ্বাসের সঙ্গে। নিজেকে ধাতস্থ করে শান্ত স্বরে বলল,